আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। আমি বলেছিলাম যে বিসিএস প্রিলিমিনারি নিয়ে একটা বিশ্লেষণমূলক নতুন আলোচনা করব। এখন পর্যন্ত যেগুলো কথা বলা হয় নাই সেরকম আলোচনা। তো ওভারঅল শুধু বিসিএস প্রিলিমিনারি না, আমি বিসিএস প্রিলিমিনারির সঙ্গে অন্যান্য চাকরির প্রিলিমিনারি নিয়ে বিসিএস এর সঙ্গে অন্যান্য চাকরির কম্পেয়ার করব আরকি একটু। মানে চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং সঙ্গে আমার কাছে এখন আছে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন কয়েকদিন আগে যেটা হয়ে গেল। তো সেটা নিয়েও জাস্ট কথা বলবো অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ। আমি বিসিএস ক্যাডার না এবং বিসিএস ক্যাডার হতে পারবো কিনা সেটাও জানি না। আমি জাস্ট ভালো উদ্দেশ্য নিয়ে যেন আপনাদের উপকার হয়, অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করব। সেটাই আরকি। এখানে আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। তো যদি চান, যেহেতু আমি বিসিএস ক্যাডার না, কেউ চাইলে আপনারা এখান থেকে লিভ নিতে পারেন। আমার কোনো আপত্তি নাই। তো প্রথমত বলি যে এই যে ৪৬তম বিসিএস প্রিলিম অনুষ্ঠিত হয়ে গেল, এখানে অনেকেই হচ্ছে পরীক্ষার হলের পরিবেশ এবং বাইরের পরিবেশ পুরোপুরি আলাদা। অনেকেই মডেল টেস্টে অনেক ভালো মার্কস তুলতেন, ভালো প্রিপারেশন ছিল। কিন্তু পরীক্ষার হলে গিয়ে অনেক পারা প্রশ্ন আনসার না করে আসছেন, অথবা ভুল করে আসছেন, অথবা কিছু প্রশ্ন আন্দাজে দাগিয়েছেন রিস্ক নিয়ে, যেগুলো দাগিয়েছেন ভুল হয়েছে এবং যেগুলো দাগাননি সেগুলো দাগালে সঠিক হতো। এরকম হয়। এরকম আমার নিজেরও হয়েছে ৪৩ বিসিএস এবং ৪৪ বিসিএসে। তো এরকম অনেকের হতে পারে। এটা আমার ধারণা করে বললাম যে এরকম অনেকের হতে পারে। তো এর কারণ হচ্ছে সবাই আসলে সবার ওই যে নার্ভাসনেসটা এরকম যেভাবে কাজ করে পরীক্ষার হলে অনেকের মানে বিসিএস এর ক্ষেত্রে, অন্যান্য চাকরির প্রিলিমিনারি ক্ষেত্রে এই স্ট্রেসটা কাজ করে না। কেন বললাম কাজ করে না? তো আমি অনেক দেরিতে প্রিপারেশন শুরু করেছি। ৪১ বিসিএস প্রিলিমিনারি আমার ফার্স্ট বিসিএস ছিল। ৪১ বিসিএস প্রিলিমিনারির পরেও আমি মানে অনেক পরে আমি প্রিপারেশন ভালোভাবে শুরু করি। ৪৩ বিসিএস থেকে। তো ৪৩ বিসিএসে এরকম আমি ১০০ বাইরে আলাদা করে পরীক্ষা দিলে আমি ১২০ প্লাস মার্কস পেতাম। সেখানে আমার ছিল ১০৩-৪ এরকম। তারপর ৪৪ বিসিএস প্রিলিমিনারিতে ছিল এরকম আমার ১১২-১৩, যেখানে কাট মার্কস ছিল ১২২-২৩ এরকম কাট মার্কস। কিন্তু অনেক প্রশ্ন আমি দাগিয়েছিলাম মাত্র ১৪০টা। তো আরও ২০টা প্রশ্নের মতো যেগুলো আমি পারতাম কিন্তু দাগাইনি, দাগাইলে হয়ে যেত। নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি। তো এর কারণ হচ্ছে, এর কারণটা পরে আমি যেটা ভাবলাম যে এমন না, যাদের এরকম হয়েছে এমনটা না যে আপনাদের প্রিপারেশনে ল্যাকিংস আছে। এমনটা না যে আপনি যদি আরো ৬ মাস সময় পেতেন, পরীক্ষাটা যদি ৬ মাস পরে হতো, তাহলে আপনার ওই ভুলগুলো হতো না, কিংবা আরো ১০-১৫ মার্কস বেশি পেতেন। এটা ভুল ধারণা। এমনটা না। ৬ মাস পরে পরীক্ষা হলেও আপনার সঙ্গে এরকমটাই হতো। যতদিন না আপনি পরীক্ষার হলের ভিতরে স্ট্রেস ফ্রি পরীক্ষা দিতে পারবেন, যতদিন না এরকম মানে পরীক্ষার হলের ভিতরে যে নার্ভাসনেসটা ততদিন আপনার দূর হবে, ততদিন আপনার এই ভুলটা হতে থাকবে। আপনি ৫ টা বিশেষ পরে পরীক্ষা দিলেও এরকম ভুল হবে। এবং আরেকটা বিষয়, অনেকের অনেকে হচ্ছে মানে বিসিএস প্রিলিমিনারি একটাও ফেল করে না। সবগুলোই পাস করে যায়। কিন্তু বাইরে অনেক বিসিএস এর বাইরে অনেক প্রিলিমিনারি পাস করতেই পারে না। স্বাভাবিক। আবার অনেকে, আমি নিজেও, আমি ৪১তম বিসিএস প্রিলিমিনারি ১ম বিসিএস ছিল। ৪৩ বিসিএস প্রিলি আমি ফেল করি, ৪৪ ও ফেল করি। তো ৪৩ বিসিএস প্রিলি ফেল করার আগেই আমি ব্যাংক-ট্যাংক পরীক্ষা দেওয়া শুরু করি প্রিলিমিনারি। আমি টানা প্রিলিমিনারি সব পাস করতাম। ব্যাংকের প্রিলিমিনারি ফেল করি না এরকম হয়েছে আমার। তেমন একটা ফেল করি নাই ব্যাংকের প্রিলিমিনারি যেগুলো দিয়েছিলাম আমি। তো অন্যান্য প্রিলিমিনারি আমি ইজিলি পাস করে যেতে পারতাম। তার মানে আমার প্রিপারেশন আমার যথেষ্ট ভালো ছিল। কিন্তু অনেক ফ্রেন্ড আমার যারা হচ্ছে টানা ৩ টা বিসিএস প্রিলি পাস করেছে ১ম, তারাও কিছু প্রিলিমিনারি ফেল করেছে, আমি পাস করেছি ওগুলো। তার মানে আমার প্রিপারেশনটা খারাপ ছিল না। প্রিপারেশনটা ভালো ছিল। তবুও আমি ৪৩-৪৪ ফেল করি ভালো প্রিপারেশন থাকা সত্ত্বেও। কারণ আমি পরীক্ষার হলের ভেতরের এনভায়রনমেন্টে সেখানে আমি স্ট্রেস ফ্রি থাকতে পারি নাই। আমার ওখানে ডিসিশন মেকিং ক্ষমতা আমার ওরকম ছিল না। যে কোনটা দাগাবো, কোনটা দাগাবো না। এখানে অনেক বড় একটা ফ্যাক্ট যে কোনটা ছেড়ে আসবো, কোনটা দাগায় আসবো। হ্যাঁ? তো এরকম একটা ব্যাপার ছিল। তো এরকম অনেকের সঙ্গে হতে পারে। তাই শেয়ার করে নিলাম, বললাম যে এমনটা ভাবার দরকার নেই আপনাদের যে আপনাদের প্রিপারেশন আরো ল্যাকিংস আছে। বরং আপনাদেরকে সাহস করে, যদি পারেন যে আপনি পরীক্ষার হলে স্ট্রেস ফ্রিলি পরীক্ষা দিবেন, এরকম যদি নিজেকে গড়তে পারেন, আপনার ডিসিশন মেকিং ক্ষমতা যদি বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনার এই প্রবলেমগুলো ওভারকাম করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। এবং অন্যান্য চাকরি ট্রাই করা উচিত আপনার এখন থেকেই। কারণ এটা সামনে যতই পড়েন না কেন আপনি প্রিলিমিনারি, সামনে একই অবস্থা হবে। আপনার ওই কাট মার্ক যদি ১২০ হয়, আপনার ১১৫-১৬ এরকম মার্কস আসবে। যদি কাট মার্কস ১১৫ হয়, আপনার ১১২-১৩ এর মধ্যে ঘোরাঘুরি করবেন।
তো এটা স্বাভাবিক। এটা হচ্ছে আমার এই থেকে বললাম। এবং আরেকটা কথা বলি যে প্রিলিমিনারি নিয়ে, অন্যান্য চাকরির সঙ্গে আমি কিছু সমীকরণ বলি। বিসিএস প্রিলিমিনারি পাস করা যত কঠিন, বিসিএস ক্যাডার হওয়া তত সহজ। বিসিএস প্রিলিমিনারি পাস করা যত কঠিন, ক্যাডার হওয়া তত সহজ। অন্যান্য চাকরির পরীক্ষার প্রিলিমিনারি পাস করা যত সহজ, চাকরি পাওয়া তত কঠিন। আমি একটু খুলে বলি। মনে করেন ৩ লাখ মানুষ বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দেয়। ৩ লাখ অথবা ২,৭৫,০০০ বা ২.৫ লাখ, যেটাই বলেন। সেখান থেকে প্রিলিমিনারি পাস করে ১৫,০০০, ১২,০০০ এরকম, বা ১০,০০০। তো অ্যাভারেজ ১৫,০০০ ধরেন। ৩ লাখ মানুষের ১৫,০০০ ধরেন। আর অন্যান্য চাকরির পরীক্ষায় যদি ৫০টা পোস্ট থাকে, বর্তমান যে অবস্থা, যে বেকারত্ব, যদি ৫০টা পোস্ট থাকে কোনো সার্কুলারে, সেখানে সবাই হুমড়ি খেয়ে পড়ে। কমপক্ষে ১ লক্ষ মানুষ সেখানে অ্যাপ্লাই করে। ১ লক্ষ প্লাস কিছু কিছু ক্ষেত্রে মানুষ দরখাস্ত করে ৫০টা পোস্টের জন্য। তো সেখানে ১ লক্ষ মানুষ পরীক্ষা দিয়ে সেখানে পাশ করে ১,১২০০ মানুষ প্রিলিমিনারি। সেখান থেকে রিটেন পাশ করে ৩০০ মানুষ বা ৩৫০ মানুষ, চাকরি পায় ৫০ জন। তার মানে আপনি দেখবেন যে কেউ টানা ৩টা বিসিএস প্রিলিমিনারি পাস করছে, ক্যাডার হয় নাই, এরকম নজির খুবই কম। অনেকে একটা বিসিএস প্রিলিমিনারি পাস করে, একটা রিটেন পাস করে, একটা ভাইবা দিয়ে ক্যাডার হয়, এরকম সংখ্যা অনেক আছে। টানা ২টো প্রিলি পাস করলে ২টোর মধ্যে একটা ক্যাডার হয়, এরকম আছে। অথবা চাকরি পায়, ক্যাডার না হলেও নন ক্যাডার পায়, চাকরি পায়, এরকম নজির বহুত। কিন্তু টানা ৮টা ৯টা ভাইবা দিয়েও কোনো চাকরি হয় নাই অন্যান্য চাকরির ক্ষেত্রে, এরকম নজিরও অনেক আছে। টানা ৪টা ৫টা ভাইবা দিয়েও কোনো চাকরি পায় না, এরকম অনেক নজির আছে। টানা ২০-২৫টা প্রিলিমিনারি পাস করেও রিটেন ফেল করে, বা রিটেন টানা ১০-১২টা পাস করেও ভাইভাতে ফেল করে, এরকম অনেক নজির আছে অন্যান্য চাকরির ক্ষেত্রে। তাই বললাম যে বিসিএস প্রিলিমিনারি পাস করাটা খুব কঠিন, কিন্তু বিসিএস ক্যাডার হওয়া বা চাকরি পাওয়া খুব সহজ, বিসিএস ক্যাডার বা নন ক্যাডার। আর অন্যান্য চাকরিতে প্রিলিমিনারি ইজিলি পাস করা যায়, কিন্তু চাকরি সহজে হয় না। তো এজন্য, তবে হ্যাঁ, এখানে ব্যাপার আছে হচ্ছে, অনেকে বলে বিসিএস ক্যাডাররা, আমি যেহেতু বিসিএস ক্যাডার না, আপনারা হয়তো বা বিসিএস ক্যাডারদের কথাই বিশ্বাস করতে পারেন, তবে আমি ওটা বিশ্বাস করি না। অনেকে হচ্ছে বলে, এটা ভাব নেওয়ার জন্য বলে, না কি কেন বলে আমি জানি না, বহুল প্রচলিত কিছু। অনেকেই বলে যে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড, আমি সবসময় সবাইকে বলি, আমি যে ভুলগুলো করেছি, আমি যদি জানতাম তাহলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই পড়তাম আমি। আমি যেহেতু পড়াশোনা আগে থেকে করি নাই, এজন্য আমার ভুলগুলো হয়েছে। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পড়ে, তো বিশেষ ক্যাডাররা নরমালি অনেকেই এখন যারা ইউটিউবে ভিডিও বানায়, তারা বলে না ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা করার দরকার নেই, ক্যাম্পাস লাইফটাকে এনজয় করতে হবে, একাডেমিক পড়তে হবে, এগুলো বলে। তো তারা আসলে কেন বলে জানি না। বর্তমান সময়ের কথা যদি বলি, ৪১ বিসিএস থেকে, ৪১ বিসিএস এর পর থেকে প্রিলিমিনারি পাস যারা করে, টানা পাস করে আসতেছে, তারা সবাই আমার দেখা, আমার হলে যদি দেখি আমি, আমার হলে সবাই তারা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা শুরু করেছে আর কি। ফার্স্ট ইয়ার থেকে তারা পড়তো। তো ফার্স্ট ইয়ারের পরে বা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এসে বা অনার্স শেষ করে পড়াশোনা করে প্রথমবারেই বা দ্বিতীয়বারে প্রিলি পাস করতেছে, এরকম রেয়ার। এরকম আমি দেখি নাই আর কি। বাইরে থাকলে থাকতে পারে ব্যতিক্রম। এবং বিশেষ ক্যাডাররা বলে আরও কিছু কথা, মিথ্যা কথা। সেটা হচ্ছে কয় বিসিএস জিনিসটা একটা এমন জিনিস যে এটা মানে কোনগুলো পড়তে হবে তার থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো বাদ দিতে হবে। ডাহা মিথ্যা কথা। বাদ দেওয়ার কোনো কিছু নাই। বিএসসির নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। ডাহা মিথ্যা কথা একটা। ওরা ১১ জন বাংলা সাহিত্যে, কারা ক্রিয়েট করেছে এটা জানি না, যে ওরা ১১ জন বাংলা সাহিত্যে, ওরা ১১ জন। উত্তরণের একটা শিটও আছে এরকম। মানে ওরা ১১ জনে পিএসসির নাকি নির্ধারিত ১১ জন, তাদের থেকে প্রশ্ন হয়, এগুলো পড়তে হয়। এই ৪৫তমতে ৪৬তম প্রিলিতে প্রশ্ন এসেছে পৃথক কলঙ্ক কার লেখা, রৌদ্র করটিতে, অদ্ভুত আধার এক, শামসুর রহমানের লেখা। তো ওরা ১১ জনের মধ্যে তো পৃথক কলঙ্ক আবুল হাসান, শামসুর রহমান নাই, তাই না? আবুল ফজল, ২১ মানে মাথা নত না করা, এগুলো তো ওরা ১১ জনে নাই বাংলা সাহিত্যে। তার মানে এখান থেকে প্রশ্ন হয় না? তো কোনটা বাদ দেবেন আপনি? এবার প্রশ্ন আসেনি বাগধারা থেকে, বাক্য সংকোচন থেকে। তো বাগধারা থেকে প্রশ্ন আসেনি, তার মানে কি আপনি বাগধারা বাদ দিয়ে দিবেন? এবার আপনি যদি আন্তর্জাতিক বিষয়াবলী বলেন, জাতিসংঘ থেকে কোনো প্রশ্নই হয়নি, তা আপনি কি জাতিসংঘ বাদ দিয়ে দিবেন নাকি? এটা তো অসম্ভব। তো কোনটা বাদ দিবেন, কোনটা বাদ দিবেন না, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। অনেকে অনেক কথা বলবে। বিসিএস ক্যাডাররা অবশ্যই মানে অর্ডিনারি না, তারা এক্সট্রা অর্ডিনারি কেউ অবশ্যই। তারা অনেক ট্যালেন্টেড, হ্যাঁ, অনেক বিচক্ষণ, তাদের ডিসিশন মেকিং পাওয়ার অনেক ভালো। পরীক্ষার হলে তারা অনেক কিছুই ভালোভাবে হ্যান্ডেল করতে পারে,
করতে পারতো, এজন্য বিসিএস প্রিলি রিটেন ভাইভা পাস করে ক্যাডার হয়। মানে শুধু ভাগ্যের কথা আমি এখানে কখনোই বলবো না, কারণ শুধু প্রিলি পাস করে কেউ ক্যাডার হয় না। প্রিলি পাস করতে হয়, রিটেন পাস করতে হয়, ভাইভা পাস করতে হয়, 200 মার্কসের ভাইভা। সো এত সহজ না, তারা অবশ্যই মেধাবী, কিন্তু তারা এই কথাগুলো কেন বলে জানি না। নিজেদেরকে কিভাবে পশ প্রমাণ করার জন্য হয়তো বা বলে যে কোনটা পড়বেন, এর থেকে গুরুত্বপূর্ণ কোনটা বাদ দিবেন, এগুলো ভুয়া কথা। বাদ দেওয়ার কোনো অপশন নাই। যারা নতুন করে এখন আমার ভিডিও দেখছেন এবং সামনে প্রিলিমিনারি পরীক্ষা দিবেন বা প্রিপারেশন নিচ্ছেন, তারা হচ্ছে কোনো বাদ দেওয়ার অপশন নেই, সব পড়তে হবে আপনাকে। নির্ধারিত কোনো সিলেবাস বলতে কোনো কথা নাই। তবে পিএসসি অনেক আপডেট হচ্ছে দিনে হচ্ছে বেসিক, যাদের বেসিক ভালো। এখন এই যে বেসিক ভালো কথা বললাম, যাদের বেসিক ভালো তারা প্রি রিটেন ভাইভা কোথাও ধরা খাবে না, ঠিক আছে? রিটেনেও ধরা খাবে না তারা। যাদের বেসিক ভালো তারা ভালো করবে, প্রশ্ন যেমনই করুক, প্যাটার্ন যেমনই করুক। এবার লিটারেচার 15টার জায়গায় 10টা আসছে, যাদের বেসিক ভালো তারা ওই কোনো সমস্যা হয় নাই। আমি মেমোরাইজিং পার্টের উপর ডিপেন্ডেন্ট বেশি। আমি যেমন লিটারেচারে আমি 25-এর মধ্যে 25 পাই, এরকম অবস্থা। সরি, 15-এর মধ্যে 15 পাই, এই টাইপ। 10-এর মধ্যে আবার 10 পেয়েছি। তো আমার লিটারেচার পাস, আমার ইংলিশ গ্রামারে আমার দুর্বলতা আছে বেশি। তো এবার গ্রামার থেকে বেশি ছিল, লিটারেচার থেকে কম ছিল। আমার জন্য এটা একটা নেগেটিভ দিক ছিল যে আমি 15টা লিটারেচার থাকলে আমি আরও 3-4 নম্বর বেশি পাইতাম। তো সেখানে আমার লস না। কিন্তু যাদের বেসিক ভালো তারা কিন্তু প্রশ্ন যেমনই করুক না কেন, প্যাটার্ন যেরকম চেঞ্জ করুক না কেন, যেখান থেকে প্রশ্ন করুক, বেসিক ভালো থাকলে সে পারবে। তো এজন্য এই যে বেসিক ভালো কথা বললাম, তা সবার কিন্তু সবাই কিন্তু ভালো স্কুল কলেজ থেকে আসে না। গ্রামের বিভিন্ন স্কুল কলেজ থেকে আসে, আমার মতোই অনেকের বেসিক খারাপ। তারা যদি ফার্স্ট ইয়ার থেকে পড়ে, সেকেন্ড ইয়ার থেকে পড়াশোনা করে, এই যে দীর্ঘ 4-5 বছর পড়াশোনা করতেছে প্রিলিমিনারির আগে, এই 4-5 বছরের মধ্যে মানে বেসিক এত স্ট্রং হয়, এত ভালো হয়, দেশেরা যে কোনো স্কুল কলেজ ব্যাকগ্রাউন্ড, যে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টের সঙ্গে তারা লেভেল প্লেইং ফিল্ডে খেলতে পারে। তাদের জন্য লেভেল প্লেইং হয়ে যায় ফিল্ডটা, তাদের বেসিকটা ভালো হয়ে যায় এই 4 বছরে। এজন্য আমি বলি যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার থেকে অবশ্যই বিসিএস, মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন খুব ভালোভাবে নেওয়া উচিত বিসিএস। এবং থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে এসে আর কি পুরা দমে বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশন নেওয়া উচিত। শুধু প্রিলিমিনারি না, পাশাপাশি রিটেনের প্রিপারেশন নেওয়া উচিত। তো এতক্ষণ খুব অগোছালো কথা বললাম, স্ক্রিপ্টেড না আমার কথাগুলো, মাথায় যা আসছে তাই বলছি। আমি যদি শেষে একটু গুছিয়ে দেই, জিস্টে আসি, সেটা হচ্ছে এই প্রিলিমিনারিতে অনেকে যারা ভুল করেছেন, প্রিপারেশন ভালো থাকার পরেও ভুল করেছেন, তাদের একটাই সমস্যা, তাদের হচ্ছে ওই পরীক্ষার হলে ডিসিশন নিতে পারেন নাই, ডিসিশন মেকিং ক্ষমতা নাই, যে আমি কোনটা দাগাবো, কতটা দাগাবো, কোনটা ছেড়ে আসবো, যেটা দাগাবে ভুল হবে কিনা, দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তো নেগেটিভ মার্কিং সবসময় থাকবে, নেগেটিভ মার্কিংয়ের ভয় করে ছেড়ে আসা যাবে না। যাদের এই সমস্যাটা হয়েছে, আমার যেহেতু হয়েছিল, আমি কিভাবে ওভারকাম করেছি, আমি ওই 45 থেকে মানে চিন্তা ছেড়ে দিছি যে আমি হচ্ছে করব, মানে সবগুলো দাগাবো, যেগুলো আমার এরকম কনফিউশন থাকবে সেগুলো দাগাবো। 160 প্লাস টার্গেট করি তখন থেকে আমি, যে কোনো আফসোস রাখবো না। অ্যাটলিস্ট 43-40-এ যে আফসোসটা আমার হয়েছে, যে 45 থেকে আমি চিন্তা করেছি যে আমি যে পরীক্ষার হল থেকে বের হব, আমি ফেল করি, কোনো আফসোস নেই আমার, আমি দাগায় ফেল করব, ঠিক আছে? তো আমার জন্য দোয়া করবেন যে আমি এটা ছাড়া আমার একই অবস্থা। আমার পরীক্ষার হলের ভেতরে আমি যদি 44 বিশেষের কথা বলি, অবশ্যই লজ্জার কথা। 44 বিশেষে আমি প্রত্যেকদিন ফজরের নামাজ, মানে ফজর বলতে ফরজ নামাজের পরে, নামাজ যখন পড়ি, ফরজ নামাজের পরে আমি আয়াতুল কুরসি পড়ি সবসময়, নিয়মিত। তো পরীক্ষার হলে গিয়ে আমি 44 বিশেষের পরীক্ষার হলে গিয়ে আমি আয়াতুল কুরসি আসতেছে না আমার। আমি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু হাইয়ুল কাইয়্যুম পরের লাইনটা কি হবে আমার মাথায় আসতেছে না। ঠিক আছে? তো এরা কারণ আমি নার্ভাস হই বেশি। আমি যখন 41 ফেল করছি কিছু মনে হয় নাই। 43 বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার হলে গিয়ে আমার মাথায় শুধু একটাই চিন্তা, যে আমি যদি এটা ফেল করি, আমার টানা 2টা বিশেষ প্রিলি ফেল। মানে আমি নিতে পারবো না কখনো। তখনই আমি নার্ভাস হয়ে গেছি যে আমি এটা ফেল করলে আমার 2টা বিশেষ ফেল জীবন থেকে। 44-এ গিয়ে বলছি যে এটা আমার লাস্ট বিশেষ। এটা ফেল করলে আমি আর বিশেষে দিব না। 3টা ফেল মানে তো আমার জীবনে কিছুই নেই। তো এটাও ফেল করছি আমি। তো এখন যারা হচ্ছে ভালো প্রিপারেশনের পরেও ফেল করবেন, মানে এটা ভালো হয় নাই যাদের, ভালো প্রিপারেশনের পরেও, তাদেরকে একটাই পরামর্শ দিব, নেক্সট যদি প্রিলিমিনারি আপনি দেন, আপনি ছেড়ে আসার চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন একটাই, যে আমি আফসোস রাখবো না। আমি পরীক্ষার হল থেকে বের হয়ে যেন বলি না এটা, যে এটা দাগাইলে মনে হয় হইতো, কেন দাগাই নাই। এরকম আফসোস আমার নাই। আমি যে পরীক্ষা দিয়েছি, আমার জন্য দোয়া করবেন। যদি আমার ফেল হয়, আমার কোনো আফসোস থাকবে না। বুঝতে পারছেন কিনা? যদি আমি ফেল করি, আমার কোনো আফসোস নেই, আমি আমার সেরাটা দিয়ে আসছি। এখন যদি আমি ছেড়ে আসতাম, ইস এটা তো আমার হইতো, দাগাইলে হইতো, আমি কেন দাগাইলাম না, যেগুলো ভুল হয়েছে, যে আমি যেগুলো যে আন্দাজে দাগাইলাম এগুলো ভুল হয়েছে, যেগুলো দাগাই নাই সেগুলো হইতো, এই আফসোসটা যেন না করতে হয় নেক্সট টাইম থেকে। এবং চাপমুক্ত থাকবেন। চাপমুক্ত কীরকম? যে আমি পরীক্ষার হল থেকে বের হয়ে আমার আফসোস থাকবে না,
হইলে হবে, না হইলে নাই। এরকম একটা চাপমুক্ত। নরমালি প্রথম বিসিএস আমি আরেকটা কথা বলি, কেন আমি প্রথম থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে প্রিপারেশন নিতে বলি? বিসিএস এর মধ্যে প্রিলিমিনারির মধ্যে প্রথম প্রিলিমিনারি ফেল করলে সেকেন্ড প্রিলিমিনারি ফেল করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। ফার্স্ট সেকেন্ড দুটো প্রিলি ফেল করলে থার্ড প্রিলিমিনারি ফেল করার পসিবিলিটি আরও বহুগুণে বেড়ে যায়। পাস করার পসিবিলিটি খুবই কম, ক্ষীণ হয়ে আসে। অন্যান্য চাকরির ক্ষেত্রে ব্যতিক্রম। অন্যান্য চাকরির ক্ষেত্রে যে কোনো প্রিলিমিনারি আপনি পাস করতে পারেন, যে কোনো ফেল করতে পারেন। কিন্তু বিসিএসটা অন্যরকম। বিসিএসটা পুরোটাই অন্যরকম। ঠিক আছে? তো এজন্য আমি একটু জিস্টে নিয়ে আসি, আবার কথাগুলো অগোছালো হয়ে যাচ্ছে। যে সামনে হচ্ছে যারা দেবেন এবং নার্ভাসনেস বেশি থাকেন, তারা হচ্ছে পরীক্ষার হলে চাপমুক্ত থাকেন এভাবে যে আপনার হইলে হবে, না হইলে নাই। আপনি সব দাগাবেন, কনফিউশন বাদ দিয়ে। কত কনফিউশন থাকুক, যেটা মনে হবে যে এটা না দাগায় চলে যাই, যে দাগাইলে ভুল হবে, না ওটা কইরে না, দাগাই আসতে হবে। ঠিক আছে? মানে শিওর হয়ে দাগানোর কোনো চান্স নাই বিসিএসে। আপনি ১২০ কাটমার্ক থাকে, ১২০টা কখনো শিওর হয়ে দাগাবেন না। আপনার ভুল তো হবেই। এজন্য আপনাকে ১৬০টা অবশ্যই দাগানো উচিত। সেটা একেক জনের একেক রকম ডিপেন্ড করে। আমার এরকম ভুল হয়। আমার ২৫-৩০টার মতো ভুল চলে আসে, বা ২০টা-২২টা ভুল হয়। তো সেক্ষেত্রে আমি ১৬০টা না দাগাইলে আমার পাস মার্ক আসতেছে না। এজন্য আমি ১৬০টা দাগাই, ১৬০ প্লাস দাগাই। এবং যারা এই ভিডিও দেখছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে আছেন, তারা পুরা দমে শুরু করে দেন বিসিএস প্রিলিমিনারি পড়াশোনা এখন থেকে। যদি মনে করেন ফোর্থ ইয়ারের পরে এসে সিরিয়াস হবেন, তাহলে এই যুগে এসে বিসিএস ক্যাডার হওয়া খুব কঠিন হয়ে যাবে, খুবই কঠিন। এই যুগে এসে প্রায় অসম্ভব যে ফোর্থ ইয়ারে এসে, কারণ সবাই করতেছে, আপনার কিছু করার নাই, সবাই আপনার থেকে এগিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ওই যে কোনটা বাদ দিবেন, কোনটা বাদ দিবেন না, স্মার্টলি প্রিপারেশন, এই চিন্তা করেন না। বিসিএস এর কোনো নির্দিষ্ট সিলেবাস নাই। ১৫টা করে সবসময় থাকতো লিটারেচার, এবার দিছে 10টা প্রশ্ন। আপনি পিএস থেকে গিয়ে কি মামলা করবেন যে আপনি কেন ১৫টা 10টা দিলেন? আপনি আগে ঘোষণা দিলেন না সিলেবাস? কেউ কিছু বলবে না। ৪৫তম রিটেনে ৫০ নম্বরের এসে থাকে, ৪টা করে অপশন, ৫টা করে অপশন থাকে এসের, ৫টা দিয়ে যেকোনো একটা লিখতে বলে। তো এবার হচ্ছে ২টা দিয়ে ২টা লিখতে বলছে, ২৫, ৫০। আপনি কি পিএসসিকে গিয়ে বলবেন কেন এটা করলেন? পিএসসির নির্দিষ্ট কোনো সিলেবাস নাই। এবার বাক্য সংকোচন বাগধারা থেকে প্রশ্ন হয় নাই, জাতিসংঘ থেকে প্রশ্ন হয় নাই। তার মানে এটা না যেগুলো বাদ দিবেন আপনি। ওরা ১১ জন করে লাভ নেই। আপনি শুধু ওরা ১১ জন পড়ে কি বসে থাকবেন? যে আবুল ফজল থেকে প্রশ্ন হয়েছে, আবুল হাসান থেকে প্রশ্ন হয়েছে। আপনি আবুল হাসানকে চিনতেন? পৃথক পালঙ্ক আবুল হাসান লিখেছে। শহীদুল জহিরকে চিনতেন আপনি? অবশ্যই অনেকে চিনতেন না। তো এই যে এখানে বাদ দেওয়ার কোনো অপশন নেই। আপনার লিটারেচার থেকে শুরু করে সবকিছু, আপনি সবকিছু পড়তে হবে। কোনো বাদ দেওয়ার কোনো অপশন নেই। এজন্য দীর্ঘ সময় নিয়ে প্রিপারেশন নেন। এবং আরেকটা কথা বলব যে বিসিএসটাই শেষ জিনিস না, বিসিএস এর বাইরেও। তবে হ্যাঁ, সেটা তো বললাম যে অন্যান্য চাকরি পাওয়া যত কঠিন, বিসিএস ক্যাডার হওয়া তত সহজ যদি প্রিলিমিনারি পাস করা যায়। আর প্রথম প্রিলিমিনারি ফেল করলে পরেরগুলো পাস করা টাফ হয়ে যায়। এজন্য আপনাকে প্রথম প্রিলিমিনারি পাস করতে হবে। সেজন্য আপনাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? এবং যেহেতু অন্যান্য চাকরি পাওয়া খুব কঠিন, এজন্য আপনাকে বিসিএস দিকে আগাতে হবে। বিসিএস দিকে আগাতে হলে আপনাকে ভালো করে পড়তে হবে আগে থেকে। এবং পরীক্ষার হলে গিয়ে যেন আপনার ভুল না হয়, নার্ভাস যেন না হন, এজন্য আগে থেকে মেন্টালি নিজেকে প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে? এবং ফার্স্ট বিসিএস এ নার্ভাসনেস অতটা কাজ করে না। ফার্স্ট বিসিএস এ আপনার হারানোর কিছু থাকে না। সেকেন্ড বিসিএস এ আপনার মাথায় আসবে, এটা ফেল করলে আমার ২ টা ফেল। থার্ড বিসিএস এ আপনার মাথায় আসবে যে এটা ফেল করলে আমার ৩ টা ফেল। নার্ভাস অটোমেটিক আপনার প্রেশার কাজ করবে। প্রথম বিসিএস এ প্রেশার কাজ করবে না। প্রথম বিসিএস এ আপনাকে দেখাই দিতে হবে। এজন্য আপনি আগে থেকে ভালো করে প্রিপারেশন নেন, ভালো করে পড়েন। সবার জন্য শুভকামনা থাকলো। কথাগুলো অগোছালো বললাম, যেহেতু কথা দিয়েছিলাম যে আমি একটা বিশ্লেষণমূলক ভিডিও বানাবো। জানি না কেমন হলো। জাস্ট আমি আমার ভিতরের কথাগুলো বলছি অভিজ্ঞতা থেকে। ঠিক আছে? আশা করছি আপনারা উপকৃত হবেন। সবার জন্য শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।